হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার এবং আজকে আমি আবার তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, আগের দিনকে আমাদের গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের ওপর ক্লাস হচ্ছিল এবং প্রথম ক্লাসটা আমাদের হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম যে গভর্নর জেনারেলদের পোস্টগুলো কবে ক্রিয়েট হচ্ছে এবং তার ব্যাপারে আহ, আমরা জেনেছিলাম, এবং তার সাথে সাথে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিস্ট্রি সম্পর্কেও কিন্তু সেই ক্লাসে কিন্তু জেনেছিলাম প্রথমে। আশা করি তোমরা সকলে ক্লাসটা, আগের দিনের ক্লাসটা সকলে বুঝতে পেরেছো এবং যে তথ্যগুলো দিয়েছি প্রত্যেক কটা তথ্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেক কটা তথ্য তোমরা নোট ডাউন করে নিয়েছো বা শুনে নিয়েছো। তো আজকে আমরা যে ক্লাসটা করব, আমরা আগের দিনকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া শুরু করেছিলাম, মানে লর্ড উইলিয়াম বেন্টিং অবধি আমরা করেছিলাম। আজকে তারপর থেকে অর্থাৎ স্যার চার্লস ম্যাটকেলফে এনার থেকে কিন্তু আজকে আমাদের ক্লাসটা শুরু হবে। তো ক্লাস শুরু করবার আগে তোমাদের যেটা বলবার আছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু বান্ধব এবং যারা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করে নেবে। তো আজকের ক্লাস শুরু করবার আগে আরো কয়েকটা কথা তোমাদেরকে বলে নিই। সেটা হচ্ছে যে তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি তোমাদের কিন্তু আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু জয়েন হয়ে যেতে হবে, কারণ ফেসবুক গ্রুপে কিন্তু আমাদের ডেলি কুইজ, তারপরে হচ্ছে তোমার ক্লাস রিলেটেড আপডেটস এবং এক্সাম রিলেটেড বিভিন্ন ইম্পর্টেন্ট নোটিফিকেশন কিন্তু সেখানে শেয়ার করা হয়। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো, কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমাদের যে ইউটিউবের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের সমস্ত হ্যান্ড রিটেন সলিউশন কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু পেয়ে যাবে। একটু আগেও বললাম, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে নেবে। তারপরে দেখো, তোমরা কিন্তু চাইলে আমাদেরকে তোমরা টুইটারেও ফলো করতে পারো। এছাড়াও তোমাদের আমাদের সাথে আমাদের ক্লাস রিলেটেড বা আমাদের কোর্স রিলেটেড তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের অ্যাডমিন হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ 8813005030, 8813005030, এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। কল আমরা নিই না, আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের যাবতীয় যা কোয়ারিজ সেগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ হবে। এছাড়াও তোমরা আমাদের সাথে ইমেলেও যুক্ত হতে পারো, ইমেল আইডিও এখানে কিন্তু দেয়া আছে। আচ্ছা, তারপরে এসো, দেখো তোমাদেরকে একটু আগেই যে জিনিসটা বলছিলাম সেটা এখানে বলা আছে যে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর হচ্ছে ডেলি কুইজ, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম ক্লাস আপডেটস এবং আরও অনেক, মানে এক্সাম রিলেটেড নোটিফিকেশন, আরও অনেক রকম আপডেটস কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া হয়। তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটায় কিন্তু জয়েন করে যাবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমার হচ্ছে যে ক্লাসের যে পিডিএফগুলো এবং তার হ্যান্ড রিটেন সলিউশন কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার করা হয়। তো তোমরা কিন্তু আমাদের সেই টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন করেছো। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে ক্লাসে জানাচ্ছিলে যে আমাদের ব্যাচ কবে শুরু হচ্ছে, আমাদের নতুন ব্যাচ কবে শুরু হচ্ছে। তো দেখো, আমাদের জিকেজিএস এর নতুন ব্যাচ সেটা 11ই এপ্রিল 2024, 2024-এ বিকেল 7টা থেকে এটা কিন্তু শুরু হচ্ছে, মানে 7 PM থেকে কিন্তু শুরু হচ্ছে। এবং প্রথম ক্লাস তোমাদের জিকেজিএস এর প্রথম ক্লাস থাকবে হচ্ছে হিস্ট্রি, এবং এই হিস্ট্রি ক্লাসটি কিন্তু আমি নেব এবং মডার্ন হিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিকের ওপর তোমাদের প্রথম ক্লাসটা আমরা সাজিয়েছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওপর। মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের চাকরির এক্সামের জন্য এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসের ওপর কিন্তু আমাদের প্রথম ক্লাসটা কিন্তু হবে এবং এরমভাবেই কিন্তু আমরা ক্লাসটা সাজিয়েছি। এবং প্রথম হিস্ট্রি ক্লাসটা আমিই নেব এবং 11ই এপ্রিল 2024-এ কিন্তু তোমাদের ক্লাসটা হবে। কোর্স ডিউরেশন হচ্ছে তোমাদের 10 মাস, 2 দিন করে ক্লাস থাকবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের যদি ডিটেলসে যদি কোর্সের ব্যাপারে জানতে হয় এবং অ্যাডমিশনের ব্যাপারে যদি তোমাদের জানতে হয় বা অ্যাডমিশন প্রসিডিউরের ব্যাপারে যদি তোমাদেরকে জানতে হয়, তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8813005030, এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করে নিতে পারো। বা তার পাশাপাশি তোমাদের আরেকটা নাম্বার দেওয়া হচ্ছে 9831394273,
8813005030 বা 9831394273, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে কোর্সের ব্যাপারে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা জেনে নিতে পারবে। এবং 11 তারিখের ক্লাস যারা যারা করতে চাও বা প্রথম ক্লাসটা যারা যারা করতে চাও তাদেরকে আমরা অবশ্যই স্বাগত জানাই। এবং তোমরা যারা যারা ক্লাসটা করে দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও, এবং আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যাও, বা আমাদের যে গ্রুপে সেই দিনের ক্লাসের লিংক শেয়ার করা হবে সেই গ্রুপে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। আচ্ছা, এরপরে ধীরে ধীরে আমাদের জিকে জিএস এর আরও ক্লাস আসবে, কনস্টিটিউশনের ক্লাস আসবে, তারপরে হচ্ছে আমাদের জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্সের সাবজেক্টগুলোর ক্লাস আসবে। তো তোমরা জয়েন হয়ে যাও। যারা যারা তোমরা জয়েন হতে চাও তারা কিন্তু সত্তর আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিও। এই বৃহস্পতিবার থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো দেখো, আজকের ক্লাসে আমরা আসবো, এবং আজকের ক্লাসে আসবার আগে তোমাদেরকে আগের দিনের ক্লাসের কিছু কয়েকটা কিছু বলে নিই। সেটা হচ্ছে যে দেখো, আমাদের যে গভর্নর জেনারেল এবং তোমার হচ্ছে যে ভাইসরয় শুরু করবার আগে এই পোস্টগুলো কিভাবে ক্রিয়েট হয়েছিল তার ব্যাপারে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম। দেখো, একদম প্রথমে আমি আরেকবার একটুখানি রিকল করে দিই জায়গাটা। একদম প্রথমে অর্থাৎ 1700 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষতে কিন্তু তোমার হচ্ছে যে ফোর্ট উইলিয়াম গঠন হচ্ছে 1700 খ্রিস্টাব্দের দিকে। এবং সেই সময়ে একটা নতুন পোস্ট আর কি সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম। ঠিক আছে, প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম নামে একটা কিন্তু নতুন পোস্ট কিন্তু সেই সময় কিন্তু গঠন হচ্ছে। এবং প্রথম প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম ছিলেন হচ্ছে তোমার চার্লস আয়ার। ঠিক আছে, এটা একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারপরে 1757 খ্রিস্টাব্দের যখন পলাশির যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের সময় কিন্তু তোমার হচ্ছে যে বেঙ্গলে ব্রিটিশদের পাওয়ার এবং প্রতিপত্তি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়। এবং তার ফলস্বরূপ আমরা যেটা দেখতে পাই যে সেই সময় কিন্তু ব্রিটিশদের প্রভাব প্রচণ্ড পরিমাণে আমাদের বেঙ্গলে বৃদ্ধি পায়, এবং একটা নতুন পোস্টের আর কি সৃষ্টি হয় প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়ামের জায়গায় গভর্নর অফ বেঙ্গল। গভর্নর অফ বেঙ্গল নামক পোস্টটি কিন্তু সৃষ্টি হয়, এবং প্রথম গভর্নর অফ বেঙ্গল ভারতবর্ষে ছিলেন হচ্ছে তোমার লর্ড ক্লাইভ। ঠিক আছে, তারপরে আমরা দেখি এই ঘটনার প্রায় 16 বছর পর, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দের পর আরো 16 বছর কেটে গেছে। 1773 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে রেগুলেটিং অ্যাক্ট আসছে, এবং এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আরেকটা নতুন পোস্ট কিন্তু এই সময় ক্রিয়েট হচ্ছে। সেটা হচ্ছে তোমার গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এতদিন ছিল গভর্নর অফ বেঙ্গল, এখন হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, তো 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। এরপরে এরপরে প্রায় 60 বছর পর আমরা দেখতে পাচ্ছি 1833 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্ট। চ্যাটার অ্যাক্ট 1833 এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা নতুন পোস্ট আর কি সময় ক্রিয়েট হচ্ছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটি আর কি স্থায়িত্ব ছিল হচ্ছে তোমার 25 বছরের মতো। 1858 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই গভর্নর জেনারেল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে যখন কোম্পানির হাত থেকে ব্রিটিশ মোনার্কের হাতে পাওয়ার ট্রান্সফার হয়ে যায়, তো সেই সময় থেকে আমরা দেখতে পাই যে একটা নতুন পোস্ট আর কি ক্রিয়েট হয়, সেটা হয় হচ্ছে তোমার ভাইসরয়। ভাইসরয় মানে হচ্ছে তোমার ডেপুটি অফ দ্য মোনার্ক। এই জায়গাগুলো একটু মাথায় রাখবে, আগের দিনের ক্লাসে আমি ডিটেলস এইগুলোর ব্যাপারে বলেছি। আজকে আরেকবার শুরু করবার আগে তোমাদের সাথে রিকল করে নিলাম। তো দেখো, আগের দিনকে আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং জেনারেল অফ বেঙ্গল যারা যারা ছিলেন তাদের সম্পর্কে জেনেছি, এবং তাদের আন্ডারে যেসব ইম্পর্টেন্ট ইনসিডেন্টগুলো ঘটেছিল সেই ব্যাপারেও কিন্তু আমরা তথ্যবহুল কিন্তু কিছু আলোচনা করেছি। এবং আগের দিনকে আমরা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার প্রথম যিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হন, অর্থাৎ তোমার হচ্ছে যে উইলিয়াম বেন্টিং। তো ওই উইলিয়াম বেন্টিং এর সম্পর্কে উইলিয়াম বেন্টিং অব্দি কিন্তু আমরা পড়েছিলাম, এবং প্রচুর ইনফরমেশন কিন্তু শেয়ার করেছিলাম। তো এরপরে যার কথা আমাদেরকে জানতে হবে তার নামটা এখানে তোমাদের লেখা নেই, উনি খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে দু একটা ঘটনা ওনার সময় ঘটেছিল। তার নাম হচ্ছে তোমার স্যার চার্লস ম্যাটক্যালফে।
তো স্যার চার্লস ম্যাককার্থে ইনি আর কি তোমার হচ্ছে যে 1835 খ্রিস্টাব্দ থেকে 1836 খ্রিস্টাব্দের কিছু সময় পর্যন্ত ইনি আর কি ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে ছিলেন। এবং এনার সময় আমরা দেখতে পাচ্ছি যে ফেমাস প্রেস ল, যার মাধ্যমে আর কি তোমার হচ্ছে যে ইন্ডিয়ান প্রেসকে আর কি লিবারেট করা হয়। তো এই লটা কিন্তু এই মানে ফেমাস প্রেস লটা কিন্তু ওনার সময় আসছে। এছাড়াও আমরা দেখতে পাই যে আহ, ম্যাকুলের ম্যাকুলের যে তোমার ওয়েস্টার্ন এডুকেশন বা ইংলিশ শিক্ষার যে যেটা ছিল বা প্রপোজাল যেটা ছিল, সেই প্রপোজালটা কিন্তু এই সময় কিন্তু তোমার হচ্ছে যে পাশ হয়ে যায় এডুকেশনের ক্ষেত্রে। এই প্রপোজালটা ম্যাকেলের যে মানে এডুকেশন প্রপোজাল, সেটা কিন্তু মানে ওয়েস্টার্ন এডুকেশন যে ভারতীয়দের মধ্যে বেশি করে প্রমোট করতে হবে, তো সেই জায়গাটা কিন্তু এই সময় তোমার হচ্ছে যে পাশ হয়। এছাড়াও আমরা দেখতে পাই যে পেস রেস্ট্রিকশন কিন্তু এই সময় মানে ওনার সময় কিন্তু প্রায় মানে উঠে যায়। এবং মানে ইন্ডিয়ান প্রেসের স্বাধীনতা কিন্তু এই সময় ফিরে আসে আবার। তো যাই হোক, তারপরে যিনি আসছেন অর্থাৎ আচ্ছা, তারপরে যিনি আসছেন তার নাম হচ্ছে, দেখে রাখো তোমার, লর্ড অকল্যান্ড। তো এনার সম্পর্কে আমরা বেশ কিছু ইনফরমেশন পাবো, যদিও এখানে একখানা ইনফরমেশনই দেওয়া আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা বলা হচ্ছে যে এনার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার হচ্ছে। এবং এই ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা কিন্তু পরাজিত হচ্ছে এই যুদ্ধতে। যদিও কিছু অঞ্চল এনারা জয় করতে প্রথম দিকে সক্ষম হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আম, ফলাফল কিন্তু ব্রিটিশদের জন্য কিন্তু ভালো হয়নি, একটা ডিজাস্টার হয়েছিল আর কি। তো এই যুদ্ধের পরেই আমরা দেখতে পাই যে এই অকল্যান্ডকে কিন্তু তোমার হচ্ছে যে আবার মানে ইংল্যান্ডে আর কি ডেকে নেওয়া হয়। এছাড়াও এই যুদ্ধ ছাড়াও আর কি কি ঘটনা ঘটেছিল এনার সময়, না আমাদেরকে জানতে হবে যে এই লর্ড অকল্যান্ডের সময় 1839 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে তোমার জিটি রোড আর কি কনস্ট্রাক্ট হচ্ছে ক্যালকাটা থেকে দিল্লি পর্যন্ত। জিটি রোড কনস্ট্রাক্ট হচ্ছে ক্যালকাটা থেকে দিল্লি পর্যন্ত, এটা একটু মাথায় রাখবে। এছাড়াও আমরা দেখতে পাই যে ওনার সময় 1838 খ্রিস্টাব্দে তোমার শাহ সুজা, তারপরে হচ্ছে তোমার রঞ্জিত সিং এবং ব্রিটিশারদের মধ্যে, এই তিনজন রুলারের মধ্যে কিন্তু তোমার হচ্ছে যে আহ, একটা চুক্তি হচ্ছে 1838 খ্রিস্টাব্দে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওনার সময়তে সাতারার যিনি রাজা ছিলেন, মহারাষ্ট্রের সাতারার যিনি আর কি রাজা ছিলেন, তাকে আর কি তার পোস্ট থেকে ডিপোস্ট করা হচ্ছে। যে ওনার যে পোস্ট ছিল সেই পোস্ট থেকে ওনাকে ডিপোস্ট করা হচ্ছে এবং ওনাকে ডিপোর্ট বা দ্বীপান্তর দেয়া হচ্ছে, ঠিক আছে, আহ, রাজা অফ সাতারাকে। তো লর্ড অকল্যান্ডের সময় এই ঘটনাগুলো তোমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। এরপরে আমরা আসছি হচ্ছে তারপরের জন। তো তারপরের জনের নাম এখানে দেয়া নেই, কিন্তু আমরা তার ব্যাপারে আলোচনা করব। তার নাম হচ্ছে লর্ড এলিনবোরো। ঠিক আছে, এই লর্ড এলিনবোরো ইনি ছিলেন হচ্ছে 1842 থেকে 1844 পর্যন্ত ইনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে ভারতবর্ষতে কিন্তু সার্ভ করেছিলেন। ঠিক আছে, বা ভারতবর্ষতে কিন্তু ইনি ছিলেন 1842 থেকে 1844 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সংক্ষিপ্ত রাজত্বকালে ওনার সময় কিন্তু আমরা অনেকগুলো ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। কি কি ঘটনা ঘটছে, না ওনার সময় 1843 খ্রিস্টাব্দে, এই জায়গাটা খুব ভালো করে শুনবে, লর্ড এলিনবোরোর সময় 1843 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে স্লেভারি অ্যাবলিস্ট হচ্ছে। 1843 খ্রিস্টাব্দে স্লেভারি অ্যাবলিস্ট হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি 1843 খ্রিস্টাব্দে ব্রিটিশরা প্রথম আর কি তোমার হচ্ছে যে সিন্ধ প্রভিন্স মানে সিন্ধ অঞ্চলটাকে পুরোপুরিভাবে অ্যানেক্সড করছে। এবং যিনি আর কি অ্যানেক্সড করছেন তার নাম ছিল হচ্ছে তোমার চার্লস ন্যাপিয়ার। হ্যাঁ, মানে ব্রিটিশদের হয়ে ইনি কিন্তু তোমার হচ্ছে যে সিন্ধটাকে কিন্তু পুরোপুরিভাবে অ্যানেক্সড করছেন। এবং 1843 খ্রিস্টাব্দেই এনার সময় আমরা দেখতে পাচ্ছি গোয়ালিয়রের যুদ্ধ কিন্তু হয়েছিল। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট লর্ড এলিনবোরোর থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার স্লেভারি অ্যাবলিস্ট হচ্ছে, মানে ক্রীতদাস প্রথা কিন্তু অ্যাবলিস্ট হচ্ছে। এবং এর আগের গভর্নর জেনারেলদের সময় বা গভর্নর জেনারেলের সময় আমরা দেখেছিলাম যে তোমার স্লেভ ট্রেডিং অ্যাবলিস্ট হচ্ছে। এই সময় এসে 1843 খ্রিস্টাব্দে এসে স্লেভারি কিন্তু অ্যাবলিস্ট হচ্ছে। সিন্ধ প্রভিন্স এই 1843 খ্রিস্টাব্দে সিন্ধ প্রভিন্সকে অ্যানেক্সড করা হচ্ছে এবং 1843 খ্রিস্টাব্দে গোয়ালিয়রের যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, এই লর্ড এলিনবোরোর সময়।
বছরের মতো, ১.৫ থেকে ২ বছরের মতো আরকি এনার রাজত্বকাল, বা মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে ইনি ছিলেন। এবারে তার পরের জনের জায়গায় যাব। দেখো এখানে তোমাদের সবকটা ইম্পোর্টেন্ট গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের নামই দেয়া আছে। তবে আমি সমস্ত ভাইসরয় এবং গভর্নর জেনারেলদের নাম কিন্তু এখানে বলতে যাব। যাদের নাম এখানে তোমরা পাবে না তাদের নাম এবং তাদের সম্পর্কে যে তথ্যগুলো আমি দিচ্ছি সেগুলো লিখে নেবে, এবং যাদের নামও আছে তাদের সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি সেগুলোও কিন্তু তোমরা একটু লিখে নেবে কিংবা শুনে নেবে গল্পের মতো। তো লর্ড এলিনবোরোর পর আমরা দেখতে পাচ্ছি ১৮৪৪ খ্রিস্টাব্দে তোমার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন, দেখে রাখো, যে লর্ড হার্ডিঞ্জ ওয়ান। তো লর্ড হার্ডিঞ্জ ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে এনার সময় কিন্তু প্রথম অ্যাংলো শিখ ওয়্যার কিন্তু হচ্ছে এবং ট্রিটি অফ লাহোর হচ্ছে। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে দেখো ব্রিটিশদের সাথে ব্রিটিশরা কিন্তু বরাবর এই মহারাজা রঞ্জিত সিং এর সাথে কিন্তু তোমার হচ্ছে যে সখ্যতার একখানা সম্পর্ক কিন্তু রেখে চলতো। ঠিক আছে, যতদিন পর্যন্ত তোমার মহারাজা রঞ্জিত সিং বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু তারা শিখ এম্পায়ারের দিকে কিন্তু নজর তুলেও কিন্তু তাকানোর সাহস করেননি। কিন্তু আমরা যেই সময় দেখছি যে মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যু হচ্ছে, তো তারপর থেকেই আমরা দেখতে পাই যে ব্রিটিশরা কিন্তু নিজেদের মুখোশ খুলে তোমার হচ্ছে যে শিখ এম্পায়ারকে পুরোপুরিভাবে দখল করার চেষ্টায় কিন্তু মত্ত হয়ে ওঠে। তো তারই ফলস্বরূপ আমরা দেখতে পাই যে তোমার ফার্স্ট অ্যাংলো ওয়্যার হচ্ছে তোমার ১৮৪৫ থেকে ১৮৪৬-এর মধ্যে, এবং এই অ্যাংলো ওয়্যারে, এই ফার্স্ট অ্যাংলো শিখ ওয়্যারে আমরা দেখতে পাচ্ছি যে তোমার আহ, এরা কিন্তু মানে শিখরা কিন্তু পরাজিত হচ্ছে, এবং এই ট্রিটি অফ লাহোরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে যে শিখ এম্পায়ারের যে তোমার যে বা শিখদের যে সুপ্রিমেসি যেটা ছিল বা সোভার্জিনিটি যেটা ছিল বা সার্বভৌমত্ব যেটা ছিল, সেটা কিন্তু তোমার হচ্ছে যে এন্ড হয়ে গেল ভারতবর্ষ থেকে এক প্রকারে। তো এই জায়গাটা একটুখানি মাথায় রাখবে। আর এখান থেকে আমাদের আরেকটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো, আহ, এখানে উনি আর কি তোমার হচ্ছে যে লর্ড হার্ডিঞ্জেও তোমার হচ্ছে যে সোশ্যাল রিফর্মস করেছিলেন, যেখানে আমরা হচ্ছে তোমার দেখো ফিমেল ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে তোমার আহ, শিশু কন্যাকে হত্যা, ঠিক আছে, শিশু কন্যাকে হত্যা কিন্তু উনি কিন্তু এটা কিন্তু অ্যাবলিশ করছে বা বন্ধ করছে। এটা একটা খুব ভালো কাজ উনি করেছিলেন সোশ্যাল রিফর্মসের ক্ষেত্রে, যে আহ, শিশু কন্যাকে আর কি হত্যা বা শিশু কন্যার হত্যার আর কি উনি কিন্তু অ্যাবলিশ করার চেষ্টা মানে অ্যাবলিশ করেছিলেন। তো এর আগেও আমরা দেখেছিলাম যে চাইল্ড ইনফ্যান্টিসাইড আর কি মানে করার চেষ্টা করেছিলেন একজন গভর্নর জেনারেল। আগের দিনের ক্লাসে আমরা সেটা পড়েছিলাম। এছাড়াও এই লর্ড হার্ডিঞ্জ ওয়ানের সময় আর কি হচ্ছে দেখো, শিখ ওয়্যার হচ্ছে এবং ফিমেল ইনফ্যান্টিসাইড তোমার হচ্ছে যে হত্যাকে উনি আর কি করছেন, মানে ফিমেল ইনফ্যান্টিসাইড উনি আর কি তোমার হচ্ছে যে অ্যাবলিশ করছে। আর এছাড়াও আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার আম, আচ্ছা, সেটা হচ্ছে তোমার ১৮৪৬ খ্রিস্টাব্দে খুনস খুনসদের রিবিলিয়ান হচ্ছে, ঠিক আছে। ১৮০০ তোমার ৪৬ খ্রিস্টাব্দে উনার সময় খুনসদের কিন্তু রিবিলিয়ন হচ্ছে বা খুনসরা কিন্তু বিপ্লবী হয়ে পড়ছে। খুনসদের বিপ্লব হচ্ছে এই সময়। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে ঘটনাটা, এই দুটো ঘটনার পরেই যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হবে, এই লর্ড হার্ডিঞ্জ ওয়ানের সময় লর্ড হার্ডিঞ্জ কিন্তু এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইংলিশ এডুকেশনকে একটা প্রেফারেন্স দিলেন, ঠিক আছে। মানে যেসব ব্যক্তিরা ইংলিশ এডুকেশনের দ্বারা শিক্ষিত হবে বা ইংলিশ যারা জানবে বা ইংলিশ এডুকেশনের দ্বারা শিক্ষিত হবে, তারা কিন্তু তোমার হচ্ছে যে মানে চাকরির ক্ষেত্রে বা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তো আমরা বলতেই পারি যে হি গেভ প্রেফারেন্স টু ইংলিশ এডুকেশন ইন এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইংলিশ এডুকেশনকে কিন্তু উনি প্রেফারেন্স দিয়েছিলেন, এটা একটুখানি কিন্তু মাথায় রাখবে ভালো করে। এরপরে যার কথা আমরা জানবো, খুব ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল ইনি ছিলেন, ঠিক আছে, এবং এনার সময় প্রচুর ঘটনা ঘটে। এখানে তোমাদের কয়েকটা ঘটনার কথাই এখানে বর্ণনা করা আছে, আমি আরো বেশ কিছু ঘটনার কথা কিন্তু তোমাদেরকে এখানে আমরা আলোচনা করব। আচ্ছা, এনার ব্যাপারে আমরা আরো কিছু আহ, তথ্যর কথা আলোচনা করব। তো এনার সম্পর্কে আমাদের যেটাই প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এনার সময় কিন্তু তোমার সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার হচ্ছে।
সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার হচ্ছে, এবং 1848 থেকে 1849 খ্রিস্টাব্দ, ইনি 1848 সাল থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত আর কি ইনি তোমার হচ্ছে যে গভর্নর মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে ইনি আর কি ছিলেন। তো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো, এনার সময় আমরা দেখতে পাচ্ছি যে তোমার সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার হচ্ছে 1848 থেকে 1849-এর মধ্যে। আচ্ছা, এবারে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে এনার সময় কিন্তু লোয়ার বর্মা কিন্তু অ্যানেক্সড হয়। তো এনার ব্যাপারে আমি একটু বলে নিই তার আগে, 1852 খ্রিস্টাব্দে এনার সময় কিন্তু লোয়ার বর্মা অ্যানেক্সড হয়, বা লোয়ার বর্মাকে আর কি তোমার হচ্ছে যে ব্রিটিশরা ক্যাপচার করে নেয় এই সময়। তো এনার যে আর কি তোমার যে আর কি মেন ফোকাস যেটা ছিল, এনার যে মেন পলিসি যেটা ছিল সেটা হচ্ছে যে ভারতের বিভিন্ন যে তোমার অঞ্চলগুলি আছে সেই অঞ্চলগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা। ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা, এটা আর কি ওনার কিন্তু তোমার হচ্ছে যে প্রথম আর কি তোমার ছিল, মানে প্রথম আর কি তোমার মানে মেন ফোকাস বা মেন পলিসি কিন্তু এটা ছিল। তো এই সূত্রে আমরা দেখতে পাই যে লর্ড ডালহৌসি কিন্তু যে তোমার প্রিন্স মানে যারা কিং যারা ছিল, ঠিক আছে, তাদের কিন্তু টাইটেল এবং পেনশন, যারা আর কি তোমার হচ্ছে যে ব্রিটিশদের কাছ থেকে যারা আর কি পেনশন পেত, তো তাদের টাইটেল এবং পেনশন কিন্তু ইনি কিন্তু তোমার হচ্ছে যে অ্যাবলিস্ট করে দিলেন। ঠিক আছে, তো এটা কিন্তু ওনার একখানা মানে লক্ষ্য হিসাবেই আর কি ছিল, যে ভারতের বিভিন্ন যে অঞ্চলগুলো আছে সেগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা। এই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ডক্টরিন অফ ল্যাবস, ওনার যে মেন পলিসিটাকে কার্যকর করার জন্য ডক্টরিন অফ ল্যাবস মানে আহ, যেসব রাজার আর কি তোমার হচ্ছে যে উত্তরাধিকার বা কোনো উত্তরাধিকার থাকবে না, তো সেই সব রাজ্য, সেসব প্রিন্সলি স্টেটগুলো কিন্তু তোমার হচ্ছে যে ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই অদ্ভুত ধরনের আর কি তোমার এটা কিন্তু নিয়ে আসা হয় এই ডক্টরিন অফ ল্যাবসের মাধ্যমে। ঠিক আছে, তো এর ফলস্বরূপই আমরা দেখতে পাই, ডক্টরিন অফ ল্যাবসের ফলস্বরূপই আমরা দেখতে পাই, এটাও কিন্তু একটা অন্যতম কারণ সিপাই মিউটিনি হওয়ার জন্য। ঠিক আছে, তো 1857 খ্রিস্টাব্দে সিপাই মিউটিনি হওয়ার জন্য এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ। আচ্ছা, তো এনার সময় আমরা দেখতে পাচ্ছি যে উডেন ডিসপ্যাচ 1854 খ্রিস্টাব্দে এনার সময় আমরা দেখতে পাচ্ছি যে উডেন ডিসপ্যাচ, বা এটাকে আমরা চার্লস উড ডিসপ্যাচও বলবো, উডেন ডিসপ্যাচ বা চার্লস উড ডিসপ্যাচও এটাকে আমরা বলতে পারি। এছাড়াও এনার সময় আমরা দেখতে পাচ্ছি যে এনার সময় কিন্তু ইনি তোমার হচ্ছে যে বিভিন্ন আঞ্চলিক স্কুল এবং গভর্নমেন্ট কলেজ কিন্তু এই সময় কিন্তু ইনি স্থাপন করেছিলেন। ঠিক আছে, এবং এনার সময় মোস্ট ইম্পর্টেন্ট যে ঘটনাটা সেটা হচ্ছে 1853 খ্রিস্টাব্দে এনার সময় কিন্তু ভারতবর্ষে প্রথম আর কি রেল লাইন কিন্তু স্থাপন হয়, বা রেল কিন্তু স্থাপন হয় 1853 খ্রিস্টাব্দে, এবং বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল লাইনের কানেকশন কিন্তু যুক্ত হয়, কোথা থেকে কোথায়, না বোম্বে থেকে থানে পর্যন্ত। ঠিক আছে, এবং এই 1853 খ্রিস্টাব্দেই আমরা দেখতে পাই যে তোমার চ্যাটার অ্যাক্ট আসছে 1853 খ্রিস্টাব্দে ওনার সময়, এবং 1852টা বললাম তোমাদের যে সেকেন্ড অ্যাংলো বর্মি ওয়ার হচ্ছে, যার মাধ্যমে লোয়ার বর্মাকে আর কি অ্যানেক্সড করা হচ্ছে, এবং এনার সময়তেই 1849 খ্রিস্টাব্দে জেট বেথুন, ইনি কিন্তু তোমার হচ্ছে যে ক্যালকাটাতে একটা স্কুল গঠন করছেন, যেটা পরবর্তীকালে বেথুন কলেজ নামে আর কি বিখ্যাত হবে। তো জেট বেথুন কিন্তু ক্যালকাটাতে একটা গার্লস স্কুল কিন্তু এই সময় কিন্তু গঠন করছেন। এটা একটুখানি মাথায় রাখবে এনার থেকে। আর এনার থেকে এবারে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো, উম, এটা তো তোমাদেরকে বললাম যে প্রথম রেলওয়ে কানেকশন তোমার বোম্বে থেকে থানে 1853 খ্রিস্টাব্দে উনি আর কি এস্টাবলিশ করেন। এছাড়াও উনি কিন্তু পিডাব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এটাও কিন্তু উনি কিন্তু স্থাপন করেছিলেন। ঠিক আছে, এছাড়াও উনি যেটা স্থাপন করেন 1854 খ্রিস্টাব্দে উনি কিন্তু পোস্ট অফিস অ্যাক্ট পাস করেন, ওনার সময় পোস্ট অফিস অ্যাক্ট কিন্তু পাস হয়। এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে ওনার সময় কিন্তু 1856 খ্রিস্টাব্দে উইডো রিম্যারেজ অ্যাক্ট কিন্তু পাস হচ্ছে। তারপরে হচ্ছে 1856 খ্রিস্টাব্দে উইডো রিম্যারেজ অ্যাক্ট কিন্তু পাস হচ্ছে, এবং 1856 খ্রিস্টাব্দেই আমরা দেখতে পাচ্ছি যে তোমার পোস্টেজ স্ট্যাম্প,
প্রথমবারের জন্য ইন্ডিয়াতে কিন্তু ইস্যু হচ্ছে। ঠিক আছে? মানে যে পোস্টাল যে স্ট্যাম্পগুলো থাকে, সেই স্ট্যাম্পগুলো প্রথমবারের জন্য কিন্তু তোমার হচ্ছে যে ইস্যু হচ্ছে। এটা একটুখানি মাথায় রাখবে। এছাড়াও আমরা দেখি যে ওনার সময় ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দের দিকে সাঁওতাল বিদ্রোহ হয়। ১৮৫৬ খ্রিস্টাব্দে উনি কিন্তু অযোধ্যা মানে আওয়াধ যে আরকি আ তোমার আওয়াধ আরকি তোমার হচ্ছে যে দখল করে নেন। আওয়াধ যে তোমার প্রিন্সলি স্টেট যেটা ছিল, যেখানে আরকি তোমার হচ্ছে যে ওয়াজিদ আলী শাহ নওয়াব ছিলেন। তাকে আরকি তোমার হচ্ছে যে দ্বীপান্তরে পাঠিয়ে দেয়া হয় এবং দ্বীপান্তরে বলতে মেটিয়া বুরুজে আমাদের ক্যালকাটারই মেটিয়া বুরুজে তাকে আরকি এতে পাঠিয়ে দেওয়া হয় অযোধ্যা মানে অওয়াধের আরকি শেষ নবাবকে দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হয় এবং অওধকে কিন্তু পুরোপুরিভাবে অ্যানেক্সড করে নেওয়া হয় এই সময়। ঠিক আছে? এবং উনার সময়তেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের ১ম ইঞ্জিনিয়ারিং কলেজ থমসন কলেজ, হ্যাঁ? এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য এই কলেজটা আরকি স্থাপন হয়েছিল, থমসন কলেজ। তো এটা ১ম আরকি তোমার হচ্ছে যে রড়কিতে আরকি গঠন হচ্ছে। ঠিক আছে? রড়কিতে আরকি এই কলেজটা আরকি এস্টাবলিশড হচ্ছে। খুব ইম্পোর্টেন্ট এই কলেজটা এখনো আছে এবং খুব বিখ্যাত কলেজ এটা রড়কিতে। এই কলেজটা কিন্তু তোমার হচ্ছে এস্টাবলিশ হচ্ছে থমসন কলেজ। ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য। এছাড়াও উনি বিভিন্ন ক্যালকাটাতে বিভিন্ন ইউনিভার্সিটি স্থাপনেরও আরকি কাজ করেছিলেন এই সময়। আচ্ছা, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লর্ড ডালহৌসির সময় কিন্তু তোমার হচ্ছে যে বিভিন্ন ভারতের যে বিভিন্ন ইম্পর্টেন্ট তৎকালীন যে পোর্টগুলো ছিল বা হারবার যেগুলো ছিল অর্থাৎ করাচি, বোম্বে, ক্যালকাটা এগুলোকে কিন্তু উনি প্রচুর পরিমাণে ডেভেলপ করেন। এছাড়াও জিটি রোডের ওপর কিন্তু উনি কাজ করেছিলেন এই সময়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ডক্টরিন অফ ল্যাবস যেটার কথা আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম। এই ডক্টরিন অফ ল্যাবস উনি ইন্ট্রোডিউস করেছিলেন এবং এর মাধ্যমে উনি কিন্তু তোমার হচ্ছে যে সাতারা, তারপরে হচ্ছে তোমার জয়পুর, সম্বলপুর, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ভগৎ, তারপরে হচ্ছে তোমার উদয়পুর, ঝাঁসি, নাগপুর, বিশেষ করে ঝাঁসিটা ইম্পর্টেন্ট। ঝাঁসি, নাগপুর এই অঞ্চলগুলো কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন এবং এটাও একটা অন্যতম ইম্পর্টেন্ট কারণ ডক্টরিন অফ ল্যাবস এর মাধ্যমে মানে ডক্টরিন অফ ল্যাবসটা এটাও একটা অন্যতম কারণ যার যার জন্য কিন্তু ভারতবর্ষতে কিন্তু সিপাই মিউটিনি হয়েছিল। আমি তোমাদের সিপাই মিউটিনি সম্পর্কেও একটা ক্লাস করাবো। মানে সিপাই মিউটিনির একদম পুরো ডিটেলস নিয়ে আমি তোমাদের একটা ক্লাস করানোর ইচ্ছে আছে। তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো এই ব্যাপারে তোমাদেরকে মানে আলোচনা হবে আমাদের সেই সময় ডিটেলসে। আচ্ছা, তো তারপরের লর্ড ক্যানিংটা শুরু করবার আগে, লর্ড ক্যানিং এর ব্যাপারে আলোচনা করবার আগে তোমাদেরকে একটুখানি আমি বলে নিতে চাই আরেকবার যে ১১ তারিখ থেকে কিন্তু আমাদের জিকেজিএস এর হিস্ট্রি ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা জয়েন করবে সত্বর যোগাযোগ করো, করে কিন্তু জয়েন করে নাও এবং সম এবং বৃহস্পতিবার তোমরা যাতে ১ম ক্লাসটা করতে পারো সেটার জন্য কিন্তু তোমাদেরকে এখনই কিন্তু যোগাযোগ করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো তারপরে আমরা দেখছি যে লর্ড ডালহৌসির পর তোমার লর্ড ক্যানিং। দেখো তোমাদেরকে তোমরা তোমাদেরকে একটু আগেই আমি বলছিলাম যে তোমার ভাইসরয় যে পোস্টটা যে ক্লাস শুরু করবার আগেই তোমাদেরকে বলছিলাম যে ভাইসরয় যে পোস্টটা সেটা কিন্তু ১৮৫৮ খ্রিস্টাব্দে কিন্তু এই পোস্টটা এসছে। তার আগে পর্যন্ত আমরা দেখতে পাই যে তোমার ভাইসরয় মানে পোস্টটা কিন্তু ছিল না। তার জায়গায় আমরা দেখতে পাই যে তোমার তার আগে পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই যে ভাইসরয় পোস্টটা তো ১৮৫৮ খ্রিস্টাব্দে এসছে। কিন্তু তার আগে পর্যন্ত আমরা দেখতে পাই যে তোমার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা ছিল। তো এখান থেকে আমাদের যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে দেখো আমাদের ভারত মানে আমাদের লাস্ট মানে আ লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং এবং ইনি মানে ভারতবর্ষের ১ম কিন্তু ভাইসরয় হয়েছিলেন। ঠিক আছে? ইনি ভারতবর্ষের শেষ মানে ইন্ডিপেন্ডেন্স এর আগে ইনি ভারতবর্ষের শেষ আরকি তোমার হচ্ছে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন এবং ইনি ভারতবর্ষের ১ম কিন্তু হন। ইনি ভারতবর্ষের ১ম কিন্তু তোমার হচ্ছে যে আ ভাইসরয় হন। তো ইনার সময় মূল যে ইম্পোর্টেন্ট ঘটনাটা সেটা হচ্ছে যে তোমার দেখো ১৮৫৭ খ্রিস্টাব্দের রিভল্ট অর্থাৎ সিপাই মিউটিনি। এনার সময় কিন্তু ১৮৫৭ খ্রিস্টাব্দে কিন্তু সিপাই মিউটিনি হয়েছিল। তো এটা সবথেকে ইম্পোর্টেন্ট এবং এই সিপাই মিউটিনি আমরা দেখতে পাই যে ১ম দিকে প্রচণ্ড পরিমাণে সাকসেসফুল হলেও
পরবর্তীকালে এই মুভমেন্টটাকে কিন্তু তোমার হচ্ছে যে দমন করতে কিন্তু ব্রিটিশাররা কিন্তু সক্ষম হন। ঠিক আছে? যদিও ব্রিটিশদের কিন্তু ভিত কিন্তু তোমার হচ্ছে নড়িয়ে দিয়েছিল এই বিদ্রোহ। তো তারপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে এই লর্ড ক্যানিং থেকে, সেটা হচ্ছে যে দেখো এনার সময় কিন্তু ৩ টে ইউনিভার্সিটি, মোস্ট ইম্পোর্টেন্ট এটা। ৩ টে ইউনিভার্সিটি অর্থাৎ ক্যালকাটা, মাদ্রাস এবং বোম্বে ইউনিভার্সিটি কিন্তু গঠন হচ্ছে ১৮৫৭ খ্রিস্টাব্দে ওনার সময়। ঠিক আছে? প্রথম ভাইস চ্যান্সেলর ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন হচ্ছে তোমার উইলিয়াম জেমস কার্ভিল। উইলিয়াম জেমস কার্ভিল ছিলেন হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর। এটা একটু মাথায় রাখবে প্রথম। আর তারপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ওনার সময়তেই, মানে ১৮৫৮ খ্রিস্টাব্দে, সেই সময় উনি এতে আছেন, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির হাত থেকে কন্ট্রোল কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে হচ্ছে তোমার ক্রাউনের হাতে বা ব্রিটিশ মোনার্কের হাতে চলে আসছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1854 এর মাধ্যমে, 1858 এর মাধ্যমে। তো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লর্ড ক্যানিং এর সময় কিন্তু পাস হয়েছিল। এরপরে যেটা আমাদের বলছে, এছাড়াও আমি আরো কয়েকটা ইনফরমেশন দিচ্ছি। এছাড়াও যেটা বলছে দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এইটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষতে কিন্তু প্রথম তোমার হচ্ছে যে পোর্টফোলিও সিস্টেম কিন্তু চালু হচ্ছে। পোর্টফোলিও সিস্টেম বলতে কি, দপ্তর বন্টন। ঠিক আছে? যেটা কিন্তু এখনো আমাদের মানে মিনিস্টারদের মধ্যে কিন্তু হয়ে থাকে। তো এই দপ্তর বন্টন কিন্তু তোমার হচ্ছে যে প্রথম কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু চালু হয়েছিল, বা পোর্টফোলিও সিস্টেম কিন্তু প্রথম চালিত হয়েছিল। এবং এইটা হচ্ছে ভারতের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে একটা ল্যান্ডমার্ক আমরা বলতে পারি এই অ্যাক্টটাকে। ঠিক আছে? এইবারে আমরা দেখতে পাচ্ছি যে ১৮৫৮ খ্রিস্টাব্দে এনার সময়তেই প্রথম কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করা হয়। প্রথম ইনকাম ট্যাক্স কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট ১৮৬১ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট কিন্তু তোমার হচ্ছে যে এনাক্টেড হচ্ছে এনার সময়তে। এবং এনার সময়তেই আমরা দেখতে পাচ্ছি যে যখন আর কি তোমার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এলো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টরিন অফ ল্যাবস, যেটা আর কি তোমার সূত্রপাত করেছিলেন লর্ড ডালহৌসি। তো এই ডক্টরিন অফ ল্যাবসকে কিন্তু পুরোপুরিভাবে আর কি অ্যাবলিস্ট করে দেওয়া হচ্ছে, মানে এই ডক্টরিন অফ ল্যাবস যে এটা, সেটাকে পুরোপুরিভাবে আর কি উইথড্র করে নেওয়া হচ্ছে। এছাড়াও ওনার সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু তোমার হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওরের জন্য ১৮৬০ খ্রিস্টাব্দে ওনার সময়। এগুলো একটু মাথায় রাখবে। আর তারপরে দেখো, ওনার সময় ১৮৫৯ খ্রিস্টাব্দতে হোয়াইট মিউটিনি হচ্ছে। ঠিক আছে? হোয়াইট মিউটিনিটা কিরকম না, আমরা দেখতে পাচ্ছি যে ১০,০০০ জন ব্রিটিশ সোলজার, মানে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কি ১০,০০০ জন ব্রিটিশ সোলজার, তাদের পোস্ট থেকে কিন্তু রাতারাতি তোমার হচ্ছে যে রিজাইন করে দিচ্ছে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে হোয়াইট মিউটিনি। এটা হয়েছিল ১৮৫৯ খ্রিস্টাব্দে ওনার সময়। আচ্ছা, তো ওনার সময় ১৮৬১ খ্রিস্টাব্দে ইন্ডিয়ানসদেরকে আর কি প্রথমবারের জন্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রথমবারের জন্য ইন্ডিয়ানসদেরকে আর কি অ্যালাউ করা হলো। এটা একটুখানি মাথায় রাখবে। আর ১৮৬২ খ্রিস্টাব্দে ওনার সময় আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাস হাইকোর্ট কিন্তু এস্টাবলিশড হচ্ছে। তো যে ইনফরমেশনগুলো এক্সট্রা তোমাদের দিলাম, এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের যে ইনফরমেশনগুলো দিলাম বা বলে দিলাম, সেগুলো কিন্তু তোমরা সকলে কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো তারপরের জনের আগে, মানে তারপরে যিনি আছেন তার আগেও একজন তোমার হচ্ছে যে ভাইসরয় হিসাবে ছিলেন, তার নাম হচ্ছে তোমার লর্ড এলগিন ওয়ান। তো লর্ড এলগিন ওয়ানের ওয়ানের থেকে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, উনি ১ বছরের, মানে বলতে পারো কয়েক মাসের জন্য, মানে ১৮৬২ থেকে ১৮৬৩ পর্যন্ত উনি আর কি ভাইসরয়ের দায়িত্বে ছিলেন কয়েক মাসের জন্য। তো উনার সময় একটাই জিনিস তোমাদের মাথায় রাখবে লর্ড এলগিন ওয়ানের সময় থেকে, যে উনার সময় কিন্তু তোমার হচ্ছে যে ওয়াহাবি মুভমেন্ট কিন্তু হয়েছিল। এই ওয়াহাবি মুভমেন্ট ছিল হচ্ছে একটা
প্যান ইসলামিক মুভমেন্ট, এই মুভমেন্টে কিন্তু এই লর্ড এলগিন ওয়ানের সময় কিন্তু বলতে পারো সূত্রপাত হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তোমার আসছেন খুব ইম্পর্টেন্ট লর্ড জন লরেন্স। লর্ড জন লর্ড জন লরেন্স ইনি 1864 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন। তো এনার সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তোমার ভুটান ওয়্যার হচ্ছে, এবং তোমাদেরকে বলে রাখি যে এই ভুটান ওয়্যারের মাধ্যমে বর্তমানের যে এই অঞ্চলটা, বর্তমানে যে ডুয়ার্স অঞ্চলটা, সেটা কিন্তু ভারতের অংশভূত হয়েছিল বা ভারতের অংশ হয়েছিল, ঠিক আছে, এই ভুটান ওয়্যারের মাধ্যমে। এটা একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে যে ভুটান যুদ্ধের মাধ্যমে তোমার হচ্ছে যে এই ডুয়ার্স অঞ্চলটা কিন্তু ভারতের অংশ হয়েছিল, যেটা আমরা এখন দেখতে পাই। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এই ভুটান ওয়ারটা সব থেকে ইম্পর্টেন্ট ওনার সময়, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওনার সময় কিন্তু তোমার এই ক্যালকাটা, তারপর হচ্ছে বোম্বে এবং মাদ্রাস হাইকোর্ট কিন্তু 1865 খ্রিস্টাব্দে কিন্তু চালু হচ্ছে, ঠিক আছে। ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাস হাইকোর্ট কিন্তু এই সময় কিন্তু চালু হচ্ছে বা এস্টাবলিশড হচ্ছে, এটা মাথায় রাখবে। আর এনার সম্পর্কে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আহ, ইনি কিন্তু তোমার হচ্ছে যে ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু তোমার হচ্ছে যে ক্রিয়েট করেন, এবং নেটিভ জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে ইনি কিন্তু কিছু রিফর্ম আর কি নিয়ে আসে, এটা একটু মাথায় রাখবে। আর ডুয়ার্সের জায়গাটা তো তোমাদের বললাম। এনার সময় 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা, জাতীয় মেলা, এগুলো কিন্তু গঠন হয়, ঠিক আছে। হিন্দু মেলা, জাতীয় মেলা কলকাতাতে আর কি গঠন হয়, নবগোপাল মিত্র আর কি। তো এগুলো একটু মাথায় রাখবে। তারপর হচ্ছে তোমার গৌরব সর্বজনী সভা, ঠিক আছে। তো এগুলো আর কি তোমার হচ্ছে যে গঠন হচ্ছে ওনার সময়। আর 1868 খ্রিস্টাব্দে ওনার সময় কিন্তু তোমার হচ্ছে যে পাঞ্জাব টেনেন্সি অ্যাক্ট হচ্ছে। এছাড়াও 1868 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে নাইকা রিভল্ট হচ্ছে পাঁচমারিতে, ঠিক আছে। নাইকা রিভল্ট, এটা একটুখানি মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু তোমার হচ্ছে যে স্টেট কন্ট্রোলড বা স্টেট ম্যানেজড রেলওয়েজের ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু অ্যাডভোকেসি করেছেন বা অ্যাডভোকেট করতেন। তো স্টেট ম্যানেজড রেলওয়ের জন্য কিন্তু উনি প্রথম অ্যাডভোকেসি করেছিলেন, এটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এনার থেকে। আচ্ছা, তো এনার থেকেই এই ইনফরমেশনগুলো একটুখানি মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এনার পরে আমরা দেখতে পাচ্ছি লর্ড লিটন, কিন্তু লর্ড লিটনের আগে আরেকজন আছেন খুব ইম্পর্টেন্ট, এবং তার থেকে তোমাদের কিন্তু কিছু প্রশ্ন কিন্তু আসে। তো তার নাম হচ্ছে তোমার লর্ড মায়ো। লরেন্সের পর আসছে লর্ড মায়ো। 1869 খ্রিস্টাব্দ থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি আর কি ভাইসরয় হিসাবে ছিলেন, এবং উনি হচ্ছেন একমাত্র ভাইসরয় যিনি কিন্তু তোমার হচ্ছে যে হত্যা হয়েছিলেন, ঠিক আছে। আন্দামান নিকোবরের একজন কনভিক্টের হাতে 1872 খ্রিস্টাব্দে উনি কিন্তু হত্যা হয়েছিলেন। একমাত্র ভাইসরয় যিনি তার মানে যিনি অফিসে থাকাকালীনই কিন্তু মার্ডার্ড হয়ে গেছিলেন বা হত্যা হয়েছিলেন। হ্যাঁ, এবং এই লর্ড মায়ো সম্পর্কে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে উনি কিন্তু প্রথমবার 1872 খ্রিস্টাব্দের দিকেই উনি কিন্তু প্রথমবার পপুলেশন সেন্সাস করিয়েছিলেন। আনঅফিসিয়াল পপুলেশন সেন্সাস কিন্তু উনি করিয়েছিলেন, এটা একটু মাথায় রাখবে। এটা আনঅফিসিয়াল, কিন্তু উনি পপুলেশন সেন্সাস কিন্তু করিয়েছিলেন, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, এরপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে ওনার এর থেকে, সেটা হচ্ছে উনি কিন্তু তোমার হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার উনি কিন্তু তোমার হচ্ছে গঠন করেছিলেন। এছাড়াও তোমার হচ্ছে যে উনি কিন্তু ইন্ডিয়ান প্রিন্সদের জন্য তোমার আজমের মানে আজমেরে কলেজ আর কি উনি কিন্তু স্থাপন করেছিলেন। এছাড়াও উনি কিন্তু রাজকোট কলেজ স্থাপন করেছিলেন ইন্ডিয়ান প্রিন্সদের জন্য, ঠিক আছে। রাজকোট কলেজ উনি গঠন করেছিলেন হচ্ছে কাঠিয়াওয়াড়ে, এবং আজমেরও উনি কিন্তু তোমার হচ্ছে যে কলেজ কিন্তু গঠন করেছিলেন, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, ওনার থেকে এই ইনফরমেশনগুলো মাথায় রাখবে, যে ইনফরমেশনগুলো দিলাম, যে তিন চারটি ইনফরমেশন লর্ড মায়ো থেকে বললাম তোমাদের, এই প্রত্যেক কটা ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এরপরে লর্ড লিটন আসবার আগে আরেকজন ভাইসরয় সম্পর্কে আমাদেরকে একটুখানি জানতে হবে। তার নাম ছিল হচ্ছে লর্ড নর্থব্রুক, ঠিক আছে, লর্ড নর্থব্রুক।
ইনি ভাইসরয় হিসাবে ছিলেন হচ্ছে লর্ড মায়োর মৃত্যুর পর 1872 থেকে 1876 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। তো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে কুকা মুভমেন্ট হচ্ছে পাঞ্জাবে, ঠিক আছে। এই নর্থ ব্রুকের সময় কুকা মুভমেন্ট হচ্ছে, এটা একটু মাথায় রাখবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1872 খ্রিস্টাব্দে চাইল্ড ম্যারেজ কিন্তু তোমার হচ্ছে যে করা হচ্ছে, মানে এই নেটিভ সিভিল ম্যারেজ অ্যাক্ট কিন্তু পাস করানো হচ্ছে, যার মাধ্যমে চাইল্ড ম্যারেজকে কিন্তু তোমার করে দেওয়া হচ্ছে। চাইল্ড ম্যারেজকে কিন্তু তোমার হচ্ছে যে একটা পানিশেবল অফেন্স হিসাবে কিন্তু ঘোষণা করা হচ্ছে। নেটিভ সিভিল চাইল্ড ম্যারেজ এজ অ্যাক্ট এটা পাস হচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু তোমার হচ্ছে যে এই চাইল্ড ম্যারেজ কিন্তু তোমার হচ্ছে যে করা হচ্ছে, চাইল্ড ম্যারেজকে কিন্তু প্রিভেন্ট করা হচ্ছে, বা এটা একটা অফেন্স হিসাবে আর কি দেখা হচ্ছে। এবং এই চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে ইনি তো আর কি তোমার হচ্ছে লর্ড নর্থব্রুক তো আর কি তোমার হচ্ছে যে করেছিলেন, নর্থব্রুক তো আর কি তোমার হচ্ছে যে অ্যাক্ট এনেছিলেন, কিন্তু এই চাইল্ড ম্যারেজের বিপক্ষে যে আন্দোলনটা সেটা কিন্তু করে তুলেছিলেন হচ্ছে তোমার কেশবচন্দ্র সেন, ঠিক আছে, কেশবচন্দ্র সেন। এবং এই আইনটাকে ওই কারণে, মানে যেহেতু আর কি তোমার চাইল্ড ম্যারেজ অ্যাক্টের জন্য এই আইনটা এসেছিল, তোমার হচ্ছে যে নেটিভ সিভিল ম্যারেজ অ্যাক্ট, এই ম্যারেজ অ্যাক্টটা তোমার আরেকটা নামেও বিখ্যাত, সেটা হচ্ছে ৩ আইন। এটা কিন্তু তোমাদের এক্সামে আসে, ৩ আইন, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি 1873 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র তোমার হচ্ছে যে বঙ্গদর্শন পাবলিশ করছেন, এবং এগুলো একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই লর্ড নর্থব্রুকের থেকে এই জায়গাগুলো একটুখানি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট আসছে এই সময়। আচ্ছা, এই পয়েন্টগুলো একটুখানি লর্ড নর্থব্রুক থেকে তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে মাঝখানে কারা কারা নেই, লর্ড মায়োর সম্পর্কে যে 3-4টে তোমাদের ইনফরমেশন দিলাম এগুলো, আর লর্ড নর্থব্রুক সম্পর্কে যে তোমাদের 3-4টে ইনফরমেশন দিলাম, এগুলো একটু ভালো করে কিন্তু মাথায় রেখো, কিংবা লিখেও নিতে পারো। এরপরে আসছেন হচ্ছে তোমার লর্ড লিটন। এই লর্ড লিটন ছিলেন হচ্ছে তোমার সব থেকে আনপপুলার তোমার হচ্ছে যে ভাইসরয় বা গভর্নর জেনারেলদের এতক্ষণ পর্যন্ত যাদের যাদের তুমি লিস্ট দেখলে, বা যাদের যাদের কথা আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম, তাদের মধ্যে থেকে সব থেকে আনপপুলার ছিলেন হচ্ছে এই লর্ড লিটন, ঠিক আছে। ওনার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু 1877 খ্রিস্টাব্দে গ্র্যান্ড দরবার করছেন, ঠিক আছে। 1877 খ্রিস্টাব্দে উনি আর কি গ্র্যান্ড দরবার করছেন, এবং এই গ্র্যান্ড দরবার যখন উনি করছেন সেই সময় কিন্তু তোমার হচ্ছে যে পুরো কান্ট্রিতে, পুরো ভারতবর্ষতে সেই সময় কিন্তু তোমার হচ্ছে যে দুর্ভিক্ষ চলছে, মানে ভয়ঙ্কর অবস্থা। সেই সময় কিন্তু উনি দিল্লিতে গ্র্যান্ড দরবার করছেন, ঠিক আছে। এটা একটুখানি মাথায় রাখবে। এবং এনার সময় 1876 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে রয়্যাল টাইটেল অ্যাক্ট আর কি পাস হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কুইন ভিক্টোরিয়া কিন্তু তোমার কাইজারে হিন্দ অর কুইন অফ এমপ্রেস, ঠিক আছে, মানে কুইন এমপ্রেস অফ ইন্ডিয়া, ঠিক আছে, কুইন এমপ্রেস অফ ইন্ডিয়া বা এমপ্রেস অফ ইন্ডিয়া হিসাবে কুইন ভিক্টোরিয়া কিন্তু তোমার হচ্ছে যে হচ্ছে মানে সম্বোধিত হচ্ছে আর কি। তো এটা একটুখানি মাথায় রাখবে। এবং এনার সময় আমরা দেখতে পাচ্ছি যে তোমার আর্মস অ্যাক্ট আসছে, খুব ইম্পর্টেন্ট। 1878 খ্রিস্টাব্দে আর্মস অ্যাক্ট আসছে, এবং ইন্ডিয়ানসদের জন্য এটা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে যে ইন্ডিয়ানসদেরা যদি আর্মস রাখে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু লাইসেন্স তাদেরকে কিন্তু রাখতেই হবে। তারা যদি আর্মস ক্যারি করে তাদের সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে লাইসেন্স কিন্তু রাখতে হবে। এটা শুধুমাত্র ইন্ডিয়ানসদের জন্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওনার সময় আসছে, খুবই খ্যাত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। হ্যাঁ, মানে এক প্রকার কণ্ঠরোধ করবার আর কি চেষ্টা করা হয়েছিল এর মাধ্যমে। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর কি আসছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ওনার সময় কিন্তু সেকেন্ড আফগান ওয়ার হচ্ছে, ঠিক আছে। 1878 থেকে 1880-র মধ্যে সেকেন্ড আফগান ওয়ার হচ্ছে। এই সেকেন্ড আফগান ওয়ারেও কিন্তু তোমার হচ্ছে যে ব্রিটিশরা বিশেষ করে কিন্তু কিছু তোমার করতে পারেনি, মানে ব্রিটিশরা কিন্তু বিশেষ করে কিছু লাভ, মানে সুবিধা করতে পারেনি এই যুদ্ধতেও। এবং এই যুদ্ধতে আমরা দেখতে পাই যে 1879 খ্রিস্টাব্দে ট্রিটি অফ গান্দামক বা গান্দামকের ট্রিটি হচ্ছে লর্ড লিটনের সাথে ইয়াকুব খানের, আফগানিস্তানের রুলার ইয়াকুব খানের আর কি তোমার হচ্ছে যে ট্রিটি হয়েছিল। যাই হোক, এই আফগানিস্তানে মানে ব্রিটিশরা কোনোদিনই বিশেষ কিছু
করতে পারেনি, বিশেষ কিছু আর কি লাভ করতে পারেনি। ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গাগুলো একটুখানি মাথায় রেখো। হুম? এবং আরেকটা জিনিস তোমরা একটু জেনে রেখে দাও লর্ড লিটনের ব্যাপারে, সেটা হচ্ছে উনি কিন্তু তোমার ব্রিটিশারদের জন্য মানে ব্রিটিশদের জন্য তোমার ২৯টা ব্রিটিশ ম্যানুফ্যাকচার গুডসকে কিন্তু পুরোপুরিভাবে ট্রেড ফ্রি করে দিয়েছিলেন। পুরোপুরিভাবে ট্রেড ফ্রি করে দিয়েছিলেন ভারতবর্ষে। এবং এর মাধ্যমেই আমরা দেখতে পাই যে ভারতের সম্পদ কিরমভাবে আর কি ড্রেন হতো। মানে সেই ব্যবস্থা উনি আরো আর কি উজ্জ্বল করে দিয়েছিলেন এই সময়। তো উনি খুব আনপপুলার ছিলেন এসব কারণে। আর উনার সময় আমরা দেখতে পাই আরেকটা জিনিস জেনে রেখে দাও। তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে ভারতবর্ষতে সেই সময় আর কি প্রচন্ড পরিমাণে আর কি তোমার হচ্ছে যে মানে দুর্ভিক্ষ চলছে, এবং দুর্ভিক্ষর একটা মানে ভয়াবহ রূপ আর কি সেই সময় আর কি উঠে এসেছিল ভারতবর্ষ জুড়ে। তো সেই সময় আমরা দেখতে পাই যে প্রথম ফেমিন তোমার আসে, প্রথম ফেমিন কমিশন আর কি এই সময় তোমার স্থাপিত হচ্ছে, যেটার নাম ছিল হচ্ছে তোমার স্ট্র্যাচি কমিশন। ঠিক আছে? ১৮৭৯ খ্রিস্টাব্দে এই স্ট্র্যাচি কমিশন কিন্তু প্রথম ফেমিন কমিশন কিন্তু তোমার হচ্ছে যে অ্যাপয়েন্টেড হচ্ছে। এই জায়গাগুলো মাথায় রেখো লর্ড লিটন থেকে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। এগুলো একটু ভালো করে কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এক্সামের জন্য খুব, খুব ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, এরপরে আজকে আমরা যার কথা জানবো তিনি হচ্ছেন তোমার লর্ড লিটন, এবং এনার কথাই আমরা আজকে জানবো। মানে এর পরের থেকে এনার পরে যারা ভাইসরয় আছেন তাদের কথা আমরা পরের দিন পড়বো। তো দেখো লর্ড রিপন সম্পর্কে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দেখো, মানে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এতটা আর কি তোমার ভয়াবহ ছিল যে মানে পুরো ভারতব্যাপী কিন্তু এটা নিয়ে কিন্তু তোমার হচ্ছে একটা আন্দোলনের পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল, এবং গণ অভ্যুত্থানের একটা মানে পরিবেশ কিন্তু এই সময় কিন্তু সৃষ্টি হয়ে গেছিল। তো মানে আর লর্ড লিটন খুব অত্যাচারী লোক ছিলেন, এবং তোমাদের তো বললাম খুব মানে আনপপুলার আর কি মানে ছিলেন, সব থেকে আনপপুলার ছিলেন। তো ইনি আর কি ভয়াবহভাবে ইন্ডিয়ানদের ওপর অত্যাচার করেছেন সমস্ত দিক দিয়ে। তো তার মধ্যেও ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু একটা অন্যতম, যার মাধ্যমে তোমার হচ্ছে যে এই প্রেসের আর কি তোমার হচ্ছে যে কণ্ঠরোধ করা হয়, বা সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। তো লর্ড লিপন আর কি যখন আর কি উনি আর কি এলেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে ১৮৮২ খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু রিপিল করে নেওয়া হচ্ছে। ১৮৮২ খ্রিস্টাব্দে কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু তোমার হচ্ছে যে রিপিল করে নেওয়া হচ্ছে লর্ড রিপনের সময়। এবং আরেকটা জিনিস তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট ১৮৮১ খ্রিস্টাব্দে ফ্যাক্টরিতে যারা আর কি তোমার লেবার্স আছে তাদের তাদের জন্যই আর কি মূলত এই অ্যাক্টটি আর কি তোমার হচ্ছে যে আসছে, এই ফ্যাক্টরি অ্যাক্ট। এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে লেবারদের যে কন্ডিশন সেটাকে আর কি তোমার ইমপ্রুভ করবার জন্য কিন্তু এই অ্যাক্টটি কিন্তু প্রথমবার আসছে। এরপরেও ফ্যাক্টরি অ্যাক্টের আরও ব্যাখ্যা তোমরা পাবে, বা আরও এই ফ্যাক্টরি অ্যাক্টের এ সম্পর্কে তোমরা জানতে পারবে। তারপরে দেখো লোকাল সেলফ গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে যে গভর্নমেন্টের যে রেজলিউশন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট এনার সময়, এই লর্ড রিপনের সময়। তো লর্ড রিপনকে কিন্তু এই কারণে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কিন্তু বলা হয়। মানে লোকাল সেলফ গভর্নমেন্টের কিন্তু জনক ওনাকে কিন্তু বলা হয়। এটা একটু ভালো করে মাথায় রাখবে, এটা তোমাদের কনস্টিটিউশন এবং হিস্ট্রি দুটোর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা পয়েন্ট এই লর্ড রিপনের মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওনার সময় ১৮৮২ খ্রিস্টাব্দের দিকে হান্টার কমিশন কিন্তু তোমার হচ্ছে যে অ্যাপয়েন্টেড হচ্ছে, এবং এই হান্টার কমিশন ছিল হচ্ছে তোমার ভারতবর্ষের প্রথম কমিশন এডুকেশনের জন্য। প্রথম এডুকেশন কমিশন ছিল এটা। এডুকেশনের উপর প্রথম এটা কিন্তু কমিশন ছিল। তো এনার সময়তেই আমরা দেখতে পাই যে তোমার ইলবার্ট বিল কনস্পিরেসি হচ্ছে। হ্যাঁ, ইলবার্ট বিল কনস্পিরেসি, এবং এই ইলবার্ট বিল কনস্পিরেসিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ইন্ডিয়ান জাজ আর কি তোমার ইউরোপিয়ান ব্রিটিশ কনভিক্টদেরও আর কি তোমার হচ্ছে যে জাজ করতে পারবে। হ্যাঁ, তো এইটা নিয়ে কিন্তু তোমার হচ্ছে যে ব্রিটিশরা মানে ব্রিটিশরা কিন্তু এর বিপক্ষে ছিলেন, যে একজন ইন্ডিয়ান কিরমভাবে ইউরোপিয়ানদেরকে আর কি তোমার জাজ করতে পারেন বা জাজ হিসেবে থাকতে পারেন
ইউরোপিয়ানরা যখন কনফ্লিক্ট সেই হিসাবে। তো এটা নিয়ে আর কি ইলবার বিল হলো এবং এটা নিয়ে কন্ট্রোভার্সিও আর কি তোমার শুরু হলো, বিভৎসভাবে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। এবং এনার সময় আরেকটা জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে, হান্টার কমিশনের কথা তোমাদের বলে দিয়েছি, 1881 খ্রিস্টাব্দে, এর ঠিক 9-10 বছর আগে আমরা দেখেছিলাম যে লর্ড মায়োর সময় কিন্তু তোমার হচ্ছে যে আনঅফিসিয়াল আর কি তোমার হচ্ছে যে পপুলেশন সেন্সাস হয়, এবং 1881 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ভারতবর্ষতে কিন্তু পপুলেশন সেন্সাস হচ্ছে এই সময়। ঠিক আছে, 1881 খ্রিস্টাব্দে, এবং এটা অফিসিয়াল। এবং সেই সময় ভারতবর্ষের জনসংখ্যা ছিল হচ্ছে তোমার টু 254 মিলিয়ন, মানে 25,40,00,000 আর কি তোমার হচ্ছে যে মানে জনসংখ্যা ছিল ভারতবর্ষের। আর ওনার একটা কোটেশন জেনে রাখো, যে কোটেশনটা আমাদের এক্সামে প্রচণ্ড পরিমাণে আসে, সেটা হচ্ছে যে তোমার জাজ মি বাই মাই অ্যাক্ট, নট বাই মাই ওয়ার্ডস। ঠিক আছে, জাজ মি বাই মাই অ্যাক্টস, আমার কাজের দ্বারা আমাকে বিচার করো, আমার শব্দের দ্বারা নয়। ঠিক আছে, তো এই উক্তিটিও কিন্তু লর্ড লিপনের, এবং খুব ইম্পর্টেন্ট উক্তি, এটি মাথায় রেখো। আচ্ছা, তো লর্ড রিপন থেকে তোমাদের যে যে ইনফরমেশনগুলো দিলাম, এখানেও কিছু ইনফরমেশন বলা আছে, আর যে তথ্যগুলো তোমাদেরকে বলে দিলাম সেগুলো কিন্তু একটু মাথায় রেখো সকলেই, খুব ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো এক্সামের জন্য। ঠিক আছে, তো আজকের ক্লাস শেষ করবার আগে তোমাদের যেটা বলবার আছে, দেখো, গত 4 এপ্রিল 2024 থেকে তোমাদের কিন্তু অরিত্র স্যারের কিন্তু ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে, এবং অনেক মানে সমস্ত স্টুডেন্টই কিন্তু খুব পছন্দ করেছে এই ক্লাসটি। তো তোমাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত জয়েন হওনি, তারা অবশ্যই কিন্তু অরিত্র স্যারের ম্যাথ ক্লাসে কিন্তু জয়েন হয়ে যেও। অরিত্র স্যারের অনেক ক্লাস তোমরা দেখবে যে আমাদের ইউটিউবেও আছে, সেই ক্লাসগুলো দেখো, মানে খুব পছন্দ করেছে আমাদের স্টুডেন্টরা, সেই ক্লাসগুলোকে খুবই পছন্দ করেছে, এবং ওনার ক্লাসও প্রচণ্ড ভালো হয়। এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই, তোমাদের মধ্যে যারা যারা ম্যাথসের তোমাদের দরকার আছে এবং রিজনিংয়ের তোমাদের দরকার আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের অর্থ স্যারের ক্লাসটা কিন্তু জয়েন করেছো। 4 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে ক্লাসটা। ঠিক আছে, যারা যারা এখনো জয়েন করোনি অবশ্যই করেছো। এখানে তোমাদের কোর্সের ডিটেলস সম্পর্কে দেয়া আছে। এছাড়াও যদি তোমাদের কোর্সের ব্যাপারে আরও কিছু জানবার থাকে, তাহলে তোমরা অবশ্যই 8813005030, 8813005030 এই নাম্বারটায় কিন্তু তোমরা যোগাযোগ করে নিও। ঠিক আছে, বা মানে যোগাযোগ বলতে হোয়াটসঅ্যাপ করো, কিন্তু কল করো না, কলে কিন্তু আমাদেরকে পাবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও। এছাড়াও তোমাদের ক্লাসের প্রথমেই আমি যেটা বলছিলাম যে 11 এপ্রিল আমাদের এটিসির তরফ থেকে আমাদের প্রথম আর কি জিকে জিএস ক্লাস কিন্তু আসতে চলেছে। 11 এপ্রিল 7টার থেকে, সন্ধ্যে 7টার থেকে আমাদের প্রথম জিকে জিএস ক্লাস আসতে চলেছে। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এই জিকে জিএস ক্লাসে তোমাদের যাদের যাদের মনে হবে, তারা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো, এবং প্রথম ক্লাসটা জয়েন করে অবশ্যই দেখতে পারো। এবং জয়েন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাদের এই দুটো নাম্বার, অর্থাৎ 8813005030, এই নাম্বারটায় তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে হবে, কিংবা 9831394273, এই নাম্বারটাতেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে মানে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের বৃহস্পতিবারের ক্লাসটা কিন্তু শুরু করে দিতে পারো। যাদের যাদের তোমাদের কিন্তু প্রয়োজন আছে, অবশ্যই কিন্তু তোমরা শুরু করে দিতে পারো। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এবং এই কোর্সের সম্পর্কে বা এই ক্লাস রিলেটেড তোমাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে, তাহলেও কিন্তু তোমরা আমাদের যে দুটো নাম্বার দেওয়া আছে, 8813005030 এবং 9831394273, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতেও তোমরা যোগাযোগ করে তোমাদের কোর্স সম্পর্কে সমস্ত ডিটেলস বা তোমাদের যা যা কোয়ারিজ আছে, সেই কোয়ারিজ কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারো। আচ্ছা, তো চলো, আজকের ক্লাসটা আমরা এত দূর অবধিই রাখবো, এবং পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমরা আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনের ক্লাস আমরা নিয়ে আসবো। অর্থাৎ এরপরে, অর্থাৎ লর্ড লিটন অবধি আজকে আমরা করলাম, এরপরে আমরা লর্ড ডাফরিন থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। প্রচুর ইনফরমেশন এবারে আছে, হ্যাঁ, মানে প্রচুর ইনফরমেশন পাবে প্রত্যেকটা ক্লাস থেকে। তো সবাই অবশ্যই ক্লাসগুলোকে দেখবে, মানে ভালো করে ফলো করবে। এবং যেটা তোমাদেরকে আগেও করলাম, আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, এবং নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আমাদের ক্লাসগুলো শেয়ার করে নেবে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে।
এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তোমরা আমাদেরকে অবশ্যই ফলো করো। তো চলো, আজকের ক্লাসটা আমরা এত দূর অবধি রাখছি, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও প্রচুর ইনফরমেশন নিয়ে, আরও অনেক ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনার মধ্যে থেকো এবং খুব ভালো থেকো সকলে। আমি তোমাদের রাজদীপ স্যার ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।